সকালে ঘুম থেকে উঠেই চুলায় ভাত বসানোর কথা ছিল গৃহিণীর। মাছ থেকে শুরু করে শাকসবজি সবই ধুয়ে কেটে রাখা, এবার প্রস্তুতি রান্নার। কিন্তু চুলায় আগুনই জ্বলছে না। প্রথমে ভেবেছিলেন কয়েক মিনিট পরেই হয়তো গ্যাস চলে আসবে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে অপেক্ষা দীর্ঘ হতে হতে এখন দিন থেকে সপ্তাহে এসে ঠেকেছে। তবুও দেখা নেই গ্যাসের। শুধু রান্নার চুলাই নয়, গ্যাসের টান পড়েছে সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প খাতেও। গ্যাস নির্ভর কারখানাগুলোর উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। অনেক কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকট তীব্র হলেও শুরুতে নাকি দেশীয় বিশেষজ্ঞরা সমস্যাটাই চিহ্নিত করতে পারেন নাই, যে কারণে ভোগান্তি ব্যাপক আকার ধারণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে আশার কথা হলো, ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে 3 জন বিশেষজ্ঞ এই ত্রুটি মেরামতের কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে সংকট কমবে বলে প্রত্যাশা জ্বালানি প্রতিমন্ত্রীর। কিন্তু প্রশ্ন হলো, শুধু টার্মিনাল চালু হলেই কি সংকট দূর হবে? অবশ্যই উত্তরে বিশেষজ্ঞরা বলছেন সমস্যা আরও গভীরে। তাদের মতে এফএসআরইউ সচল হলেও গ্যাসের চাহিদা পুরোপুরি দূর হবে না। তবে গ্যাস সংকটের স্থায়ী সমাধানটা কি? এছাড়া আমদানি নির্ভরতা কমাতে সাগরে গ্যাস অনুসন্ধান উৎপাদনে ভারত ও মিয়ানমার এগিয়ে থাকলেও বাংলাদেশ কেন পিছিয়ে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। AHM শফিকুজ্জামান, আপনি আসলে যেহেতু কনজিউমারদেরকে নিয়ে কাজ করেন, একটু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা দিয়ে শেয়ার করি। যেটি বলছিলাম শুরুতেই, যে আমরা অপেক্ষা করতে পারি, বাড়িতে গ্যাস না থাকলে 1 মিনিট 2 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টা পেরিয়ে গেছে এবং এখন আসলে সপ্তাহ পার হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আসলে গ্যাস কেন্দ্রিক যে নির্ভরতা ছিল সেখান থেকে আমাদেরকে বেরিয়েও আসতে হচ্ছে, বিদ্যুতের উপর নির্ভর করার সুযোগ তৈরি হচ্ছে। মানে এই যে একটা সংকট, দীর্ঘদিনের সংকট, সেই সংকটটা আসলে শুধু বাসা বাড়িতেই নয়, সেই সংকটটা এখন গিয়ে ঠেকেছে পরিবহন খাতে এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, সেই অবস্থার মানে কিছুক্ষণ পরেই হয়তো আমরা আবারও শুনতে পারবো পারভেজ ভাইয়ের কাছে। মানে এই অবস্থা থেকে আসলে আমরা দীর্ঘদিন ধরে শুধু একবার নতুন করে সমস্যা হবে, সমস্যার খানিকটা কাটে উঠলে আবার আমরা সব ভুলে যাই। বেরিয়ে আসার উপায়টা আসলে কি? আসলে ঠিক এই মুহূর্তে বেরিয়ে আসার বোধহয় উপায়টা কেউই জানেন না, এবং এখানে আমাদের জ্বালানি বিশেষজ্ঞ এজাজ ভাই আছেন এবং আমরা আজকে বিকালে জ্বালানি মন্ত্রী মহোদয়ের সাথে একটি হাই পাওয়ার একটা টিমের সাথে আমরা একটা আলোচনা করছিলাম, বাট সেখানে কোনো সলিউশনের আমরা গল্প শুনিনি। আপনি যে উপস্থাপনে গৃহিণীদের সকালের গল্প থেকে শুরু করলেন, এই গল্পটা আসলে একটা দুর্বিষহ অবস্থায় চলে গেছে এবং এটি গ্যাসের এমন একটা বিষয়ে দাঁড়িয়েছে যে এটি প্রতিটা জায়গায় কিন্তু এটার ইফেক্টটা পড়েছে এবং এই সংকটটা আমরা অনেক আগে থেকে প্রেডিক্ট করছিলাম এবং দিনে দিনে আসলে খারাপ থেকে খারাপতর জায়গায় যাচ্ছে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে প্রথম হলো এটার উত্তরণের উপায়টা কি, সেটা এখন উত্তরণের আসলে অপশনগুলো একদম সীমিত হয়ে গেছে। প্রথম যে জিনিসটা হলো যে এটার সাথে এমনভাবে জড়িত, আপনি বললেন যে আপনি গ্যাস থেকে আপনি এখন একটা ইলেকট্রিক চুলা কিনেছেন, আপনি বলছিলেন এখন ইলেকট্রিক চুলার যে বিদ্যুৎটা কোথা থেকে আসে? বিদ্যুতের কিন্তু এখনও সম্ভবত 30 থেকে 40% আমার কিন্তু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টগুলো আসে। সেখানে জুলাই মাস থেকে কিন্তু বিদ্যুতেরও মূল্য বৃদ্ধি করা হচ্ছে। আবার একটা বিষয় হলো যে বিদ্যুতের জন্য যে গ্যাসটা লাগবে সেখানে কার্টেল করার ফলে আমাদের কিন্তু প্ল্যান্টগুলো অনেকগুলো কিন্তু শাটডাউন করে দিতে হচ্ছে বা এরকম একটা পর্যায়ে। আমাদের যে আপনি চুলায় রান্নার জন্য যে খাবারটা আসে, অর্থাৎ আমাদের যে উৎপাদন ব্যবস্থায়, সেখানে আপনি দেখেন আমাদের সেচ থেকে শুরু করে আমাদের এই প্রতিটা জায়গায় কিন্তু আপনার গ্যাসের কিন্তু ডাইরেক্ট ব্যবহার আছে। সেটা কি, যে আপনি ধরেন পরিবহন করবেন, সেখানে আমার যে সিলিন্ডার যেটা দীর্ঘ লাইন, আমরা কয়েক মাস আগে যেটা দেখলাম ইরান যুদ্ধের পরে, এবং সেই লাইনগুলো কিন্তু আবার নতুনভাবে শুরু হয়েছে, অর্থাৎ পরিবহন সেক্টরে যেটা আছে। আর এখানে তো আমাদের বিজনেস লিডার আছে, পারভেজের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, ওনাদের যে কষ্টের গল্প, এটি আসলে মানুষ কতটুকু অনুধাবন করে। ইন্ডাস্ট্রিগুলো, ওনাদের এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আছে, এখানে লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে। এবং আমি যখন কিছুদিন আগে সরকারি ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে আমি যেটা দেখলাম, আমাদের কিন্তু দ্বিতীয় কোনো অবস্থা ছিল না। আমাদের গ্যাসের কারণে মাহমুদ জিন্স থেকে শুরু করে আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হয়েছে। ইভেন আপনার এখন যেটা শুনছি, আমাদের বড় একটা রিফাইনারি, যারা আমাদের খাদ্যশস্য যেটাই আছে আমাদের রিফাইন করে আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে আসে, সবচেয়ে লার্জেস্ট যে রিফাইনারি, যেটা আমাদের যদি নামই বলি সিটি গ্রুপ, সেটা কিন্তু এই একই কারণে আপনার একটা সংকটের মধ্যে গেছে। আরও যে বড়গুলো আছে তারাও কিন্তু সংকটে আছে। এখন আমি জানি না
যে এই জায়গাটায় আমরা কিন্তু এর আগেও বলেছিলাম এবং প্রাক বাজেট আলোচনায়ও কিন্তু এটি নিয়ে সবচেয়ে বেশি ফোকাসের কথা বলা হয়েছিল। এখন আপনি বলবেন যে কক্সবাজারের টার্মিনাল বিপর্যয় যেটা হয়েছে, এই জিনিসগুলো তো আপনার বিকল্প কী ব্যবস্থা আমাদেরকে তো চিন্তা করতে হবে। আপনার গ্যাস নেই, ঠিক আছে, আমাদের যে আদার যে এনার্জির যে সোর্সগুলো আছে সেটা আমরা কতটুকু এখানে ফোকাস করছি। এই জায়গাটিতে একটা প্রশ্ন আমি একটু করি আপনাকে, মানে আপনি বলছিলেন যে আপনি নিজেও একটা দীর্ঘ সময় সরকারের হয়ে কাজ করেছেন। আমলারা আসলে এই ধরনের সমস্যা যখন তৈরি হয়, জনগণের উপরে সরাসরি যে সমস্যাগুলো প্রভাব পড়ছে, তারা কি আসলে যথেষ্ট সচেতন থাকেন সেই সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে? কখনো কি আমরা দেখেছি? হ্যাঁ, না, বাংলাদেশের একটা বড় সমস্যা হলো আসলে কোঅর্ডিনেশন নেই। সেই কোঅর্ডিনেশন আপনার আজকে আলোচনা যেটা বিকালে হলো যে সোলারের উপরে আপনার ডিউটি আপনার কমানো হয়েছে। আবার এদিকে যেটা শুনলাম যে আপনাকে তো রিনিউয়েবল এনার্জিতে যাওয়ার জন্য একটা ফোকাস করেছে যে 20% টোটাল প্রোডাকশনের আপনার রিনিউয়েবল এনার্জিতে যাবে বাই সম্ভবত কত 1 বছরের মধ্যে বলা হচ্ছে, এবং সেটা তারা খুব জোর দিয়ে বলছে। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আসলে 20% সোলার যেতে পারবে কিনা। ইভেন এখানে আবার এনবিআর জ্বালানি মন্ত্রণালয় যেটা বলছে, এনবিআর আবার এখানে কিন্তু আবার 15% কিন্তু আপনার ইম্পোর্টে কিন্তু ডিউটি বসিয়েছে, আপনার এক্সট্রা যেটা বলে সাপ্লিমেন্টারি ডিউটি বা ভ্যাট বসিয়েছে। তাহলে কি হচ্ছে যে সরকার তো টোটালটাই সরকার। এখন জ্বালানি মন্ত্রণালয় তার কাছে ফোকাস আপনার সাশ্রয়ী মূল্যে কীভাবে আপনার এনার্জিটা দিবে এবং এনার্জি সিকিউরিটির যে ইস্যুগুলো আছে। এখন ধরেন ওখানে যদি এনবিআর যদি তার ডিউটিটা কালেকশনের জন্য আপনার ওই রিনিউয়েবল এনার্জির উপরে ভর করে, অথবা আমি যেটা আগেও বলেছি যে এসেনশিয়াল কমোডিটির ইম্পোর্টের ক্ষেত্রে যদি বসায়, তাহলে তো আপনার মানুষ তো সাশ্রয় থাকবে না, মানুষের তো আসলে কষ্টের মধ্যে থাকবে। চক্রের মধ্যে আসলে আমরা আবর্তিত হচ্ছি। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, যেটি কথা আসলে আমরা বললাম যে গত মঙ্গলবার মহেশখালীর যে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালের শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং সেটি বন্ধ হয়। এখন পর্যন্ত সেই সমস্যার আমরা সমাধান করতে পারি নাই। মানে 1 সপ্তাহের বেশি একটা পুরো রাষ্ট্রীয় সমস্যার আমরা কেউ আসলে কোনোভাবেই সমাধান করতে পারছি না। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিনে গ্যাসের চাহিদা যেখানে 380 কোটি ঘনফুট, সেটা এখন হচ্ছে 220 কোটি ঘনফুট। মানে এটা কি অর্ধেকেরও নিচে নেমে আসবে আরও কয়েকদিন গেলেই? না, এখন যেই অবস্থায় আছে এতটুকু আমরা পাবো, কারণ একটা এফএসআরই চলছে আর আমাদের নিজস্ব ফিল্ড থেকে যা আসছে এতটুক পাবেন। কিন্তু দেখেন আমাদের প্রথম যে অবস্থা আপনি যেটা বললেন 3800, হ্যাঁ, আর 4000 আমাদের ডিমান্ড, কিন্তু আমরা তো নর্মাল টাইমে এই ক্রাইসিসের আগে ওখানেই তো 30% আমাদের শর্টেজ। তো আমরা তো ওই অবস্থায় চলছি যেখানে ইন্ডাস্ট্রি কোনো রকমে চালাচ্ছিল, তাদের প্রচুর অসুবিধা হচ্ছিল, তা চালাচ্ছিল। তো সেখানে যদি এটা হয় তাহলে আপনি তো বুঝতেন যে হাহাকার যেটা অ্যাকচুয়ালি ওইটা হয়েছে, হ্যাঁ, যে এটা হাহাকারের পর্যায়ে চলে গেছে, যেখানে অল সেক্টরস এফেক্টেড হয়ে গেছে এখানে, হ্যাঁ, ইনক্লুডিং বিদ্যুৎ। তো এখন কথা হচ্ছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। এখন মানে এরকম একটা তীব্র সংকট, সেটি শুরুর দিকে দেশীয় বিশেষজ্ঞরা সমস্যাটা চিহ্নিতই করতে পারেন নাই। এখন যদিও বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হয়েছে, আমরা আশা রাখছি যে তারা হয়তো সমস্যাটা খানিকটা কাটিয়ে উঠতে আমাদেরকে সহায়তা করবে। কিন্তু দেশীয় বিশেষজ্ঞরা কেন সমস্যাটা চিহ্নিত করতে পারেন নাই? এটা তো ওন বাই অ্যাক্সেলারেট, ঠিক না? এটা তো বিদেশি একটা প্রতিষ্ঠান। এখানে দেশি বিদেশি তো হওয়ার ব্যাপারটা তো হওয়া উচিত না, মানে তাদেরই তো দায়িত্ব। এবং এই আজকাল তো একটা ফ্লাইটে এক্সপার্ট আনা তো 24 ঘন্টার ব্যাপার, ঠিক না? তো এটা ওই ব্যাপারটা আমি খুব একটা না। আজকে এই আমাদের মন্ত্রী মহোদয় যেটা বললেন তাতে মানে কাজ হচ্ছে। আই থিঙ্ক পার্টসগুলোও আছে, একটু সময় লাগবে আর কি। পুড়ে গেলে তো একটা সমস্যা হয়ে যায়, ঠিক না? এটা তো ইজ নট দ্যাট একটা জিনিস বিকল হয়ে গেছে সেটাকে আমি চেঞ্জ করে দিলাম। পুড়ে গেলে অনেক জিনিসপত্র একটা এফেক্টেড হয়ে যায়, হ্যাঁ। কিন্তু দেখেন এই যে সমস্যাটা, এই যে আপনি যদি মানে যেটা আমাকে দিন আনি দিন খাই অবস্থায় যদি চলেন, হ্যাঁ, আমাদের যেটা চলছিল, তখন একটা কিছু হলেই তো এটা গোলমাল। অ্যান্ড দিস নট দ্য ফার্স্ট টাইম। দেখেন কিছুদিন আগেও কিন্তু একটা হয়েছিল এটা। এবং আমরা যদি আরেকটা এফএসআরইউ মিনিমাম না আনতে পারি তাহলে এরকম জিনিস থেকে আমরা সহজে বার হতে পারবো না। রিপিটেডলি চলতে থাকবে। একটা দিয়েও তো আমরা ধরেন আরও 500 বাড়বে, কিন্তু আমাদের ঘাটতি তো 1000-এর উপরে। তো আমাদের 2টা দিলেও ঘাটতি থাকে, আপনি চিন্তা করেন। এবং আমাদের ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে, অনেক ডিমান্ড যেগুলো বসে আছে। এরকম যারা ইন্ডাস্ট্রি করে ফেলেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা গ্যাস পায় নাই। তারা কি অবস্থায় আছে আপনি মানে এটা কল্পনাই করা যায় না, হ্যাঁ। যে ওরা চালাতেই পারেনি কখনো ইন্ডাস্ট্রিগুলা, কারণ তারা গ্যাস পায়নি। আদৌ কখনো পাবে কি পাবে না কিছুই বলা যাচ্ছে না।
একটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে সবাইকে সাফার করা ইকুয়ালি, তো তখন আসবে একটু গ্যাস, তখন সবাইকে একটা কানেকশন দিয়ে দেবে, তখন সবাই একটা প্রবলেমের মধ্যেই চলবে। মানে যা সমস্যাটাই আমাদের জন্য অভাবের সংসারে যেভাবে চলে ঠিক এইভাবে চলছে। এখন কথা হচ্ছে দেখেন, এই যে গ্যাসের যে সমস্যাটা, এটা কিন্তু নতুন না, এটা কিন্তু 2015 থেকে, এখন 2015 থেকে একটা সমস্যা কন্টিনিউ করছে ওভার 3 গভর্নমেন্টস। আমি বলবো আপনি যদি এটাকে সলভ করার কোনো স্টেপই না নেন, কোনো গভর্নমেন্টই না নেন, তাহলে এটা বাড়বেই, এবং বাড়তে বাড়তে এখন এমন একটা অবস্থায় এসছে যেটা আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। ওকে, পিঠ একদম ওয়ালে ঠেকে গেছে, অ্যান্ড ইট কুড গেট ওয়ার্স, বাট আমি বুঝতে পারছি না হাউ ওয়ার্স ক্যান ইট গেট, ইট ইজ ভেরি ব্যাড। মানে সামনের দিনগুলো কি তাহলে আসলে আমাদের আরো খারাপ পরিস্থিতির জন্য ওরকম মানে থাকতে হচ্ছে? আমরা তো খুব খারাপ পরিস্থিতিতে আছি, আর কত খারাপ, মানে চাইতে খারাপ হওয়ার আর নতুন করে মানে সুযোগ নেই। এটা এনাফ খারাপ। আপনি ধরে নেন যারা যারা আপনি তো গ্যাস পাচ্ছেন না বললেন, ঠিক না, উনি গ্যাস পাচ্ছেন না। সিএনজিতে আমার ওই ড্রাইভার ওই একজন বলছিল যে একজন 2 দিন পর পর, হ্যাঁ, সে 8 ঘন্টা ইয়ে করে, আর তারপরের দিন 300 টাকার গ্যাস পেয়েছে। হ্যাঁ, এবং সেটি কিন্তু পরিবহন খাতের এই ভাড়াটা কিন্তু আবার যারা ভোক্তা আছেন তাদের উপরেও এসে ঠেকছে। মানে 200 টাকার ভাড়া এখন 800 টাকা পর্যন্ত চালাতেই পারছে না, ঠিক না, বেচারা চালাতেই পারছে না, ওর তো যে রুজি হচ্ছে না। তাহলে দেখেন আমরা এই প্রবলেমটাকে অনেক দিন ফেলে রেখেছি। এখন লেটস গো ব্যাক, যে আওয়ামী লীগ গভর্নমেন্টে যখন জায়গাটাতে আমি আসবো আপনার কাছে, মানে সমস্যাটা আসলে দিন দিন বাড়ছে, আমরা এতদিন ধরে শুধু সমস্যা দেখছি কিন্তু সমাধানের প্রয়াসটা আসলে আমরা করি নাই কেন? করেছি, মানে ব্যাপার আমি বলি তাহলে একদম ক্লিয়ার বলে দিই। এই ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন একটা এফএসআরইউ পাইপলাইনে ছিল, সেই এফএসআরইউর মালিক ওর হোয়াটএভার, যেগুলি সামিট গ্রুপ ছিল, আমরা সবাই জানি সামিট গ্রুপের ইয়েটা, যেহেতু এটা সামিট গ্রুপ অ্যান্ড যেহেতু এটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে যেটা করা হয়েছে, ইমিডিয়েটলি উনি এটা ক্যান্সেল করে দিল ওনারা। হ্যাঁ, আরও কিছু ক্যান্সেল করেছিল, ভালো ভালো জিনিস। তখন আমাকে সাংবাদিকরা যখন এসে জিজ্ঞেস করলো, স্যার আপনার এটা মন্তব্য কি? আমি বললাম, দেখো, তোমার শত্রুকে মারতে গিয়ে তোমার যদি বেশি ক্ষতি হয়, এই কাজটা তুমি করবে? এই জায়গাটাতে এই সরকার তো ওই জিনিসটাই করেছে, ওটাকে ইয়ে করে দিয়েছে। চৌধুরী পারভেজ, আপনার কাছে আসি, মানে মানে কিছুদিন আগে আমরা দেখলাম জ্বালানির একটা তীব্র সংকট, এখন আবার গ্যাসের সংকট। মানে ব্যবসায়ীদের সাথে কথা বলতেই হয়তো এখন অনেকের ভয় লাগছে, মানে তাদের ফ্রাস্ট্রেশন লেভেলটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটা নতুন করে আর বলার সুযোগ নাই। যেই সময়টাতে আসলে আমরা রাজনৈতিকভাবে খানিকটা স্থিতিশীল হওয়ার কথা চিন্তা করলাম, ব্যবসায়ীদেরকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি, সেই সময় কি সত্যি আমরা এগোলাম নাকি আসলে আমরা দিন দিন খাদের কিনারে পড়ছি? আপনি তো শুরুই করলেন যে আপনাদের অবস্থা আমরা জানি। আপনি যখন স্টার্ট করলে তখন বললেন যে বাসা বাড়িতে যে ভাবলাম যে 1-2 দিন বোধহয় কষ্ট হবে, এটা এখন 1 সপ্তাহ হয়ে গেল, এখন না পারতে গ্যাসের চুলা বাদ দিয়া ইলেকট্রিক চুলা কিনা এটা দিয়া রান্নাবান্না করার চেষ্টা করতেছেন। এখন রান্নাবান্না কিন্তু করা যায় ইলেকট্রিক চুলা দিয়া। ইন্ডাস্ট্রি গ্যাস বেস যেসব ইন্ডাস্ট্রি, ওগুলি কিন্তু এই ইলেকট্রিক চুলা দিয়ে করা যাবে না, এটা হলো বাস্তবতা। এবং আজকে যখন দেখা যাচ্ছে বাসা বাড়িতে পাওয়া যাচ্ছে না, ট্রান্সপোর্ট সেক্টরের দুনিয়ার লাইন, এবং ওরা গ্যাস পাচ্ছে না, তখন এবার সবারই একটু একটু হুঁশ হচ্ছে। এদিকে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দিন ধরেই বলে আসতেছে যে আমাদের কিন্তু গ্যাসের প্রবলেম হচ্ছে। এটা কিন্তু এখন থেকে না, এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট 2 বছর থেকেই কিন্তু এই জিনিস শুরু হয়ে গেছে। তখনও কিন্তু বলা হলো, প্রাইস কিন্তু বাড়ায় দেওয়া হলো 278% আনইন্টারাপ্টেড গ্যাস দিবে বলে, এবং সেটা তো হয়ই নাই। এবং এগুলির কারণে কি হইল, আমরা দেখতে পারলাম যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু কমে গেল, এমপ্লয়মেন্ট কমতে থাকলো, মানুষের মধ্যে হাহাকার, চাকরি কিন্তু হচ্ছিল না। এবং ওইখান থেকেই কিন্তু আজকে আমরা বিপ্লব দেখলাম, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি শুরু হয়েছে চাকরির জন্য। কিন্তু হাহাকার, কোনো সেক্টরে কিন্তু কেউ চাকরি দেওয়ার সরকারও পারতেছে না, প্রাইভেট সেক্টরও পাচ্ছে না, এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে না। এবং প্রাইভেট সেক্টরও কিন্তু চিল্লাচ্ছে। তখন থেকে দেখা যাচ্ছে ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, তখন দেখা গেল যে ক্লাসিফিকেশন এনপিএলও ব্যাংকের বেড়ে যাচ্ছে, এবং ওইটা বলে ইনফ্লেশন হাই বলে ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিল, এবং এটা কোনো কমানোর কোনো স্কোপ কিন্তু দেখা গেল না। এবং তার মধ্যে গ্যাসের ক্রাইসিস, এবং এই যে ক্রাইসিস, এটার কারণেই আসলে এই বিপ্লবের পরে কিন্তু সবাই এক্সপেক্ট করছিল যে কিছু একটা হবে, যে সরকার বোধহয় একটু নড়ে চড়ে বসবে। কিন্তু দেখা গেল কি, ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে যে এক্সপেকটেশন, তা আমরা আসলে ডক্টর ইউনূসকে বুঝতেই পারি নাই।
উনি যে আমাদেরকে এরকম ধাপ্পা দিবে এটা আসলে কেউ বুঝা সারে নাই কিন্তু মানে এখানে যদি ওনার যুক্ত ওনার করি, মানে সরকার ওনার আমলে আমরা হামের অবস্থা যেটা দেখলাম সেই একই রকম অবস্থা কি আবার আমরা এই সময় মানে গ্যাসের ক্ষেত্রেও দেখব? আরে হামে তো মানুষ মৃত্যুবরণ করছে এবং ওটা তো একটা অ্যাড্রেস করা গেছে একটা সার্টেন সেক্টরকে, কিন্তু ইন্ডাস্ট্রি এনার্জির জন্য যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি যদি না থাকে, গ্যাস যদি না থাকে, তাহলে মানুষ কিন্তু না খায় মরবে, ওটার সংখ্যা কিন্তু আর অনেক বেশি হবে কিন্তু দ্যাট ইজ এ ডেঞ্জার। আল্লাহ না করুক আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছাই। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে ওনারা এনার্জিকে প্রায়োরিটি তো দেয় না, ওরা ইগো ইউজ করছে। আসলে যারা সরকারে থাকে তাদের ইগো থাকা উচিত না কিন্তু, কারণ সে কিন্তু দায়িত্ব নিছে এই 18-20 কোটি মানুষের, এবং তাদের জন্য কোনটা সহনীয় হইতে পারে, কোনটা পসিবল, সেদিকে কিন্তু তাকানো দরকার ছিল। ওনারা কী করলো, এফএসএরিও কিন্তু তখনও দরকার ছিল আরেকটা, ওনারা সেটাকে ক্যান্সেল করে উনি কিন্তু আমার 2 বছর পরে আনার চিন্তা করছে। এই যে এফএসএরিও যে 2 বছর পরে, হোয়াট ইট ইন্ডিকেটস, আজকে যদি এখন আবার টেন্ডার দেয়, মাঝখানে কিন্তু 2.5 বছর, অলমোস্ট 2 বছর চলে গেল, 2.5 বছর দিকে যাচ্ছে, তাও 2.5 বছর পরে আসবে, তার মানে এটা কী দাঁড়াইলো? তখন থেকে এখন যদি হিসাব করি এটা 5 বছর, আমি কিন্তু 5 বছর পরে জিনিস পাবো। তাহলে আমার এখানে তাহলে আমার ইয়াটা কী করবে? আমরা তো ভেবেছিলাম যে এই সরকার যখন আসবে ও নিশ্চয়ই কিছু কিছু হোমওয়ার্ক করবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আপনি দেখেন এই যে বাজেট যে ডিক্লেয়ার করা হলো, বাজেটে কি বলা হলো? বাজেটে কিন্তু বলা হলো যে ওনারা এক্সপেক্ট করতেছে 6.5% জিডিপি গ্রোথ হবে, ওনারা এক্সপেক্ট করতেছেন ইনফ্লেশন 7.5%-এ আসবে, ওনারা মনে করতেছেন 2030-এর মধ্যে 1 কোটি জব ক্রিয়েট হবে এবং 2034-এর মধ্যে এটা 8.5% গ্রোথ রেট হবে। এখন এটা করার জন্য যেই জিনিসগুলি, যে সাপোর্টগুলি দরকার, ওই জায়গার অবস্থাটা কি? আমি যদি ওই জায়গায় তাকায় দেখি, আপনারা খেয়াল করেন যে আপনার ইন্টারেস্ট রেট কিন্তু বেড়েই আছে, ট্রান্সপোর্ট কস্ট এমনি কিন্তু অনেক হাই ছিল, এখন কিন্তু আরও হাই হবে। গ্যাসের কারণে আপনারা এই সরকার অলরেডি কিন্তু একটা গত 3-4 দিন আগে বলে দিছে যেসব ফ্যাক্টরিগুলি নতুন করে গ্যাসের পারমিশন পেয়েছিল গত 2-3 বছর ধরে, যারা কানেকশন পায় নাই, সেগুলি ওনারা এখন দিবে না। তার মানে কি, অনেকে কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে এগুলি করছে এবং তারা কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারতেছে না, তারা চালাবে না। আপনারা দেখেছেন যে সরকার বলেছে যে আপনাদেরকে কষ্ট করতে হবে। ভাই, কষ্টটা একটা লিমিট আছে। এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা সিটি গ্রুপের অবস্থা দেখছেন, একটা হেলদি অর্গানাইজেশন, জাস্ট সরকারের কারণে এই হেলদি অর্গানাইজেশনটা সিক হয়ে গেল। কেন? ওরা গভর্নমেন্টই কিন্তু বলছে ইকোনমিক জোন তোমরা করো, ইকোনমিক জোন গ্যাস সব আমি দিব। ওরা ইকোনমিক জোন করলো, ডেভেলপ করলো, ইকোনমিক জোন কইরা ওখানে যখন সে ইনভেস্টমেন্ট করলো এত 12,000 কোটি টাকা, এখন আর বলে যে গ্যাস দিবেন। আমি তো মনে করতে হবে, মানে কষ্টটা ঠিক আমরা ঠিক কত দূর পর্যন্ত করব? আমার কথাটা হলো, আপনি আমার সরকার, আপনি আমাকে ডাইকা আইনা ইনভেস্টমেন্ট করাইছেন, আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেন না, এটার জন্য ওয়াই দ্য বিজনেস পিপল উইল বি রেসপন্সিবল? কেন গভর্নমেন্ট এই দায়িত্ব নেবে না? আমার সুরক্ষাটা কোথায়? এখন তো এটার জন্য তো গভর্নমেন্ট শুড হেল্প রেসপন্সিবল ফর ইট, ইজ নট দ্য প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কোন সরকারই আসলে কথা রাখতে পারছে না। এবং কি বলতেছে না, সিটি গ্রুপের জন্য আমরা কিছু একটা করছি, ব্যবস্থা করছি, ব্যাংকগুলি বসছে, ওদেরকে রিশিডিউল। আরে ভাই, রিশিডিউল ইজ নট দ্য সলিউশন। তুমি আমারে কেন, তুমি আমার হেলদি মানুষটা তুমি আমার সিক বানায় দিলা, এই জায়গাটা এটা তুমি আমার করতে পারো না। তো এই যখন সরকার কথা বলতে পারছে না, তাহলে একই সমুদ্র থেকে ভারত মিয়ানমার গ্যাস পায়, বাংলাদেশ পায় না কেন? না, আমার কথা হলো, বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আলম চৌধুরী পারভেজ যেটি বলছিলেন, মানে কোন সরকারই আসলে কথা দিয়ে ব্যবসায়ীদের সাথে কথা রাখে নাই, অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা নির্বাচিত সরকার হোক। জিনিসটা হলো কি, দেখেন বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি হয়েছিল, ইন্ডাস্ট্রি হওয়ার পেছনে ওয়ান অফ দ্য অনলি রিজন ছিল কিন্তু গ্যাসটা সস্তা এবং আমাদের প্রচুর গ্যাস আছে। এই জিনিসটা বলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সবাইকে আনা হইলো এবং তারপরে এটাকে এনকারেজ করার জন্য আবার ক্যাপটিভ পাওয়ার, সেটাও কিন্তু সরকার দিল যে আরও এনকারেজ করার জন্য, এবং এটার জন্য কিন্তু ইন্ডাস্ট্রি হয়েছে। বাংলাদেশে ওয়েজেস কিন্তু সস্তা না, মানে দেখতে মনে হয় যে ওদের বোধহয় ওয়েজেস অনেক কম, কিন্তু যখন টোটাল ম্যানেজমেন্ট সহকারে নিয়ে আসা হয় এবং ওদের প্রোডাক্টিভিটি কনসিডার করা হয়, তখন দেখা যায় বাংলাদেশ
আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনেক হাই, বাট অনলি দ্য এনার্জি ওয়াজ দ্য চিপেস্ট। সেই এনার্জি হাইয়েস্ট হয়েছে, তারপরে কি হলো, আনইন্টারাপ্টেড না, হ্যাঁ, এটা ইন্টারাপ্টেড হয়ে গেল, তাতে গিয়ে ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে বসছে। এখন আমার কথা হলো যে সরকাররা তো আমাদেরকে কমিটমেন্ট করে আনছে, অনেক প্রবলেম সলভ করতে সব সরকারের কিন্তু শুনলাম। এখন আমাকে যে এখন বেতন না দিতে পারলে আমাকে বলা হয় এ মালিক এর জেলে পুরো, হ্যাঁ, এ সারা জীবন খালি এদেরকে কষ্ট করছে, এখন বেতন দিতে পারে না। কিন্তু আমি যে পারতেছি না কেন সেটা কিন্তু দেখতেছি না। ব্যাংকের পেমেন্ট না করতে গেলে, ব্যাংকের পেমেন্ট না দিতে পারলে এ তো ক্লাসিফাইড, এই দেখো এরা কিন্তু সব টাকা বাইরে পাঠিয়ে দিতেছে। ভাই, যারা এই দেশে ইন্ডাস্ট্রি করছে এরা কিন্তু সবাই এস আলম আর বেক্সিমকো না, মেজরিটির লোক হলো এখানেই থাকে, এখানে ইনভেস্টমেন্ট করছে, এখানের ইনকাম দিয়ে তারা কিন্তু চলতেছে। কেউ কিন্তু ইন্ডাস্ট্রি করে এই ক্লাসিফাইড হওয়ার জন্য না, জেলের এসব করার জন্য, মানুষের কথা শোনার জন্য। এখন আমাকে কথা কেন শুনতে হচ্ছে? এখন দেখেন, না কথা শুনতে হচ্ছে সরকারদের ফেলিওর কারণে কিন্তু আমি এই ক্রাইসিসে পড়লাম, মানে ইন্ডাস্ট্রি যারা আছে। এখন দেখেন, আমরা এই সরকারের কাছে অনেক এক্সপেকটেশন আমাদের। এখনও যদি আমি সরকারের কাছে যাই, সবচেয়ে ভালো জিনিস হলো ওনারা শুনে। আপনি যান না, আপনি এনার্জি মিনিস্ট্রির কাছে যান, আমরা শুরুতে গেছি, খুব কথা শুনে, সবাই কিন্তু কথা শুনে, সবাই খুব একটু কষ্ট করেন, আর কি কষ্ট করে সবাই করে দিবে। কিন্তু আমি যখন তাদের অ্যাক্টিভিটিস দেখি, কারণ তারা তো 1.5 বছর সুযোগ পাইছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, কারণ দে নো দে আর কামিং, যে কী ধরনের পদক্ষেপ নিতে হবে। আমি যখন দেখি 5 মাসের মধ্যে এখনও এফএসআরইউ নিয়ে কিন্তু কোনো কথা নাই, এটা টেন্ডার কবে, টেন্ডার এটা যে ইমিডিয়েটলি দরকার, কি কোনো সলিউশন নেই। বাট এটা ছাড়া খুব ডিফিকাল্ট হবে কিন্তু সরকারকে সাপোর্ট দিতে। আমি কিন্তু দেখি না অপশন, অল্টারনেটিভ অপশন, যেমন আমাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের যে পলিসি, সেগুলো কিন্তু এতক্ষণ প্রিপারেশন থাকার কথা ছিল। আজকে যে কোল নিয়ে যখন আমি শুনি যে বাংলাদেশে কোল থেকে বলে কোল ব্যবহার করা হবে না, আমি তো বুঝতেছি যে গ্যাস আজকেও যদি এখন চেষ্টা করে তাও কিন্তু 4, 5, 6 বছর লাগবে এবং অল্প পাইতে পারে। কিন্তু আমি তো যেটা আমার বর্তমানে আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতেছে। অন্যান্য অপশন আমরা কেন খুঁজে বের করার চেষ্টা করি না? সরকারের যে কর্মকাণ্ড সেটা কিন্তু বলে না, রাদার তারা রিনিউয়েবল এনার্জি নিয়ে দৌড়াচ্ছে। ভাই, রিনিউয়েবল এনার্জি ইট ইজ জাস্ট লাইক এ ইউপিএস। বাংলাদেশে তো গ্যাস অনুসন্ধানে অনেক রকমের সফলতার কথা আমরা শোনার চেষ্টা করি, কিন্তু অনুসন্ধানে আদৌ কোনো সাফল্য এসছে কিনা, বা মানে আবার যদি আমি বলি খুব একটা সাফল্য আমরা পাই নাই, তাহলে এই ব্যর্থতার দায়টাই বা কার? আবার একই সমুদ্রে ভারত ও মিয়ানমার গ্যাস পায়, বাংলাদেশ পায় না কেন? লাস্ট প্রশ্নটার উত্তর দিই, কেন পায় না, কারণ আমরা ওখানে যাইনি এখনো। ওনারা যেখানে গ্যাস পেয়েছে সেখানে আমাদের ড্রিলিং হয় নাই। কনকোফিলিপস এর আগের বার যখন এসছিল, তারা একটা স্ট্রাকচার পেয়েছিল, ওরা ড্রিল করতেও রাজি ছিল, কিন্তু তারা বলল যে তখনকার সময় যে চুক্তিটা ছিল সেই চুক্তিতে গ্যাসের যেই প্রাইসটা বলা হয়েছে সেটাতে তারা পারবে না, তারা একটা রিভাইজড চেয়েছিল। কিন্তু তখনকার সময় গভর্নমেন্ট বলল যে না, এটা সম্ভব না, কারণ আমরা কন্ট্রাক্ট হিসাবে এভাবে করেছি, তারা বাড়ালো না, ওইটা তারা গুটিয়ে চলে গেল। সো আমাদের ওখানে কিছুই হয় নাই। যেই জায়গাটা আমরা বলছি না যে সমুদ্র জয় করেছি, যেই জায়গাটায় পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে একটা ওয়েলও হয়নি। ওকে, একটা ওয়েলও হয়নি। এখন টেন্ডার হয়েছে, ওকে, টেন্ডার একটা হয়েছে, 6 মাস সময় দিয়েছে। এখানে এই 6 মাস পরে আমরা জানবো যে কেউ এখানে এসেছে কিনা। এর আগে এই টেন্ডারটা হয়েছিল 24-এ, তখন যেটা হয়েছিল কেউ বিড দেয় নেই। তার মূল কারণ হচ্ছে যে আমাদের মাননীয় মন্ত্রী নিজে বলল, কারণ তখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্টের সময় কেউ রিস্ক নিয়ে ওখানে আসবে না। শুধু ওইটা না, টার্মস অ্যান্ড কন্ডিশনে অনেক গোলমাল ছিল, সবগুলো ঠিক করা হয়েছে। ওকে, তো এখন যেই ইয়েটা আছে, বিডটা গেছে, এটাতে আমরা আশা করতে পারি যে কিছু কিছু কোম্পানি এগিয়ে আসবে। বড় কোম্পানির আগ্রহী হওয়ার সম্ভাবনা কতখানি? ভালো, আমি মনে করি ভালো, কিন্তু বড় কোম্পানি না আসলেও আমরা ম্যানেজ করতে পারবো, কারণ এখন ওই দক্ষতাটা আরও অন্যান্য অনেক কোম্পানির হয়ে গেছে। আরেকটি কথা যেটা বলছিলেন আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মানে আমরা আসলে অল্টারনেটিভ পদ্ধতিগুলো খুঁজে বের করি নাই কেন? মানে আমরা কি আসলে চেষ্টা করছি না, নাকি করছি কিন্তু পদ্ধতি পাচ্ছি না? না, দেখেন, সমস্যা তো হলো যখন আমরা দেখলাম যে আমাদের গ্যাসটা ফুরিয়ে যাচ্ছে, তখন কিন্তু সরকার এই কথাটা অ্যাডমিট করতে চায় নাই।
হ্যাঁ অ্যাডমিট করতে চায়নি। তারা ভেবেছিল যে এলএনজি ইম্পোর্ট করেই সব প্রবলেম সলভ করে দিতে পারবে। এরপরে যেটা হলো, অ্যাট দ্যাট টাইম যখন ওনারা করলো, এলএনজির দাম একদম মানে হিস্ট্রিতে সর্বনিম্ন ছিল। সো ওনারা সাইড ট্র্যাক্ট হয়ে গেল। ওনাদের যেই জিওলজিস্টরা ছিল, তাদের অনুগত হোয়াট এভার যাই বলেন না কেন, তারা বলল যে আমাদের এখানে আর গ্যাস পাওয়ার সম্ভাবনা নাই, আর খুব কম পাবো। তো তাহলে বলো, তাহলে আমরা ওটার পিছিয়ে লাভ কি? তাহলে আমরা করি, এলএনজির জন্য করি। তো এলএনজির উপরে ভিত্তি করে তারা এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্ল্যান করলো। ইট ইজ নট দ্যাট এলএনজির উপরে ভিত্তি করে কোনো দেশ নাই, বাট দে আর ডেভেলপড কান্ট্রি। ফর এক্সাম্পল সাউথ কোরিয়া, জাপান, এটা তো সম্পূর্ণ। বাংলাদেশের জন্য সেটা কতখানি বাস্তব সেটি আমাদের চিন্তার বিষয়। এইটা কিন্তু হতো যদি আমাদের যে গ্রোথটা হচ্ছিল সেই গ্রোথটা যদি কন্টিনিউ করতো। হ্যাঁ, এটা আরেকটা জিনিস হচ্ছে আমরা সব মিশিয়ে ফেলেছি। হ্যাঁ, যে আমাদের যেই সেক্টর আমাদেরকে ডলার টেনে দিচ্ছে, যেই সেক্টরে এমপ্লয়মেন্ট দিচ্ছে, সেই সেক্টরকে আলাদাভাবে গ্যাস দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আমি রান্না করব, রান্নার ওখানে ওই যে সবাই এই যে ঘাটতি চাহিদা এবং সরবরাহের ঘাটতিটা নিয়ে আমরা 1.5 দশক ধরে এই গ্যাস খাতটি চলছে। এইচ.এম. শফিকুজ্জামান, এর মধ্যে কয়েক বছর ধরে দেশি গ্যাসের যে উৎপাদন সেটিও টানা কমছে। মানে একটা লম্বা সময় যেটি আমরা দেখলাম যে জ্বালানির একটা বড় সংকট ছিল, জ্বালানির মূল্য বৃদ্ধি পেল, সংকটটা কেটে গেল। গ্যাসের ক্ষেত্রে সাধারণ যারা ভোক্তা আছেন তারাও হয়তো অনেকে ভাবছেন যে হঠাৎ করে মূল্য হয়তো বৃদ্ধি করে দিবে সরকার, এরপরে আমরা দেখতে পাবো যে সংকটটা কমে গেছে। এরকমটা হওয়ারও কি কোনো সম্ভাবনা আছে? না, প্রথম হলো যে একটা সময় তো আমরা শুনতাম যে বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে, এখন গ্যাস নেই। এবং আমরা যেটুকু দেখলাম, ইভেন আমাদের যে দ্বীপ জেলা যেটা ভোলাতে, সেটার যে গ্যাসের সেটাও কিন্তু আমরা সেভাবে ব্যবহার করতে পারিনি। আর একটা জিনিস হলো পারছি না আর কি। আর একটা হলো যে যেটা বললেন যে আমাদের সমুদ্র বিজয় হয়েছে, এখন ঠিক আছে বাপেক্স আমাদের দেশের, তাকে আমি স্ট্রেন্থেন করি নাই, তারা তো ল্যান্ডেই তো আসলে আমরা তাকে সর্বোচ্চ ফোকাস করি না। এখন ধরেন শেভরন বা এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন আসে, এবং তাদেরকেও তো আপনি ওপেন এন্ডে তাদের চুক্তিগুলো করতে হবে, আলটিমেটলি তো করা হয়নি। এখন যে টেন্ডার প্রক্রিয়া আছে এবং সেই টেন্ডারগুলো যখন আমরা এটাকে করব, সেটা আবার যখন রিগিংয়ে যাবে আমাদের অফশোরে, সেই গ্যাস আসতে যে সময়গুলো, সরকারের একটা ইগো প্রবলেম থাকে এই ধরনের বড় খাতগুলোর সাথে। না, এখানে ইগো প্রবলেম দেখলে রাষ্ট্র কি পরিচালনা করা না। এখন যে জিনিসটা যে এলএনজিতে যেটা যাচ্ছে, যেটা আসলে অনেক সময় যেহেতু এখানে আমাদের একজন বিশেষজ্ঞ আছেন, সেখানে দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে যে ওনাদের যে পরামর্শ, এটাও অনেক সময় সরকার নিচ্ছে না। কারণ কি, যে আপনি আমদানি যত করবে তত হয়তো বা সেখানে আপনার যেগুলো আমরা শুনছি যে সেখানে আপনার যেগুলো অ্যাকাউন্টেবল করা বা ট্রান্সপারেন্সির অভাব আছে, এবং সেই জায়গাগুলোতেও কিন্তু ফোকাসটা দেখা গেল যে আমি দেশের এটাকে, আপনি ধরেন আপনার সম্পদ আছে, এখন আপনি মারা যাচ্ছেন, আপনি কি সম্পদটাকে ব্যবহার করবেন নাকি আপনি মারা যাবেন, এই জায়গাগুলোতে কিন্তু আমরা প্রায়োরিটাইজ করতে পারিনি। মানে আর কোনো অপশনে কিবা সরকার রেখেছে আমার জন্য? মানে আমি ভোক্তা হিসেবে তো বিল দিচ্ছি, এই কারণে কিন্তু আমি তো কোনো সেবা পাই না। আপনি এখন যদি প্ল্যান করেন, সেই প্ল্যানটা যদি সত্যিকারের বাস্তবায়ন হয়, তাও তো 3-4 বছর লেগে যাবে। কিন্তু অলরেডি যে ক্রাইসিসটা শুরু হয়েছে, এইটা আসলে কীভাবে মিট করবে? এখন ধরেন এই যে আমাদের পারভেজ ভাই, উনি বিজনেস লিডার, ওনার যে আক্ষেপ, সেই আক্ষেপটা কিন্তু যৌক্তিক। যে যৌক্তিক এই কারণে, আপনারা বললেন যে গ্যাসের দাম ইন্ডাস্ট্রিতে বাড়ানো হবে এবং আনলিমিটেড গ্যাস দেওয়া হবে, ওনারা সেই অনুযায়ী বাড়ালো, এবং ওনার কিন্তু প্রফিট মার্জিন এখন কিন্তু একদম এমনও আছে যে তারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিগুলো চালু রাখার জন্য চালু রাখছে, কিন্তু এইভাবে তো হয় না। এখন ধরেন যে জিনিসটা হচ্ছে কি, যে এখানে মানে এই অব্যবস্থাপনাগুলোকে আমরা ব্যবস্থাপনার জায়গাটিতে কিভাবে নিয়ে আসবো, এই জায়গাটিতে আপনার কাছে ফিরবো। একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। এইচ.এম. শফিকুজ্জামান, যে এই দুঃখের কথা আসলে আমাদেরকে শুনতে হচ্ছে গ্যাস সংকট নিয়ে, সাধারণ ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত, সেই একইভাবে প্রতিমন্ত্রীও আজকে দুঃখ প্রকাশ করেছেন এবং আগামী সপ্তাহে পরিস্থিতি উন্নতির এক ধরনের আশাও তিনি জানিয়েছেন। এটা আসলে শুধু আশা হয়ে থাকবে নাকি আমরা সত্যিকার অর্থেই দৃশ্যমান হতে দেখবো, এটি বাস্তবায়ন হতে দেখবো? আপনি কি বিশ্বাস করেন এটা, মানে যে আশাটা শুনিয়েছে সেটা হবে? আমি তো সেরকম কোনো নজির দেখছি না। প্রথম যে জিনিসটা হলো যে এর আগে যখন আপনার বিদ্যুতের দাম বাড়ানো হলো, তখন আমাদেরকে বলা হয়েছিল বা এরকম স্টেটমেন্টও দেওয়া হয়েছিল, কারণ এই স্টেটমেন্ট দেওয়ারও দরকার ছিল না, যে আপনার ওই মাসে আপনার বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু মাঝখানে যখন বাড়ানো হলো তখন কিন্তু আমরা আশাহত হই।
তো এখানে আশা দেখানোর কিছু নেই, আসলে আমরা দেখতে চাই কাজ। সেই কাজের বিষয়টা কি, মাঝখানে 18 মাসের যে ইন্টারিম গভর্নমেন্ট এবং সেই তাদের যে ডিসিশনের কথা বলা হলো যে আপনার সেখানে একটা যারা করতে চেয়েছিল তাদেরকে পলিটিক্যাল গ্রাউন্ডে তাদেরকে দেয়নি, এবং যেটা পারভেজ ভাই যে আশা প্রকাশ করছেন যে এখনও যদি শুরু করে এটা 2.5 বছর, তাহলে 2.5 বছর গেল, আরও 2.5 বছর, 5 বছরে এই বিষয়টা যে কত সংকটে যাবে সেটা আসলে আমরা এখন অনুধাবন করতে পারছি। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে আপনি প্রত্যাশা দেখালেন, সেই প্রত্যাশা দেখায় তো আপনাকে সেই জায়গাটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা যদি বিশেষজ্ঞরা যখন বলছেন যে সমস্যাটা খুবই গভীরে, সেই সমস্যাটা 1 সপ্তাহের মধ্যে কি সমাধান হবে? আমি এক সপ্তাহের মধ্যে তো এই এফএসআরইউ সমস্যাটা যে এটা রিপেয়ার, এটা তো রিপেয়ার, কিন্তু আপনার যে সংকটের তো আর সমাধান হচ্ছে না, কারণ আপনার তো ডেফিসিট 40% আছে। সবচেয়ে বড় বিষয় যেটা, আপনি একদিকে মূল্যস্ফীতি, আমি ভোক্তাদের পক্ষ থেকে যেটা বলছি, মূল্যস্ফীতি একদিকে, আরেকদিকে এমপ্লয়মেন্ট হচ্ছে না, বরঞ্চ আপনার ইন্ডাস্ট্রিগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনার কোন দিকে যাচ্ছে? সব কিছুই তো নেগেটিভ। এই কারণে আসলে সরকারের, আমি বারে বারে বলছি যে প্রায়োরিটি উচিত ছিল যে জ্বালানি সেক্টরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, এবং সেখানে আমরা দেখছি তো প্রায়োরিটি যাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী এটা কিন্তু শিফট হয়ে গেছে। তো সেই জায়গায় যে জিনিসটা হলো যে ওইটা কিন্তু এখন যেখানে প্রায়োরিটি, ওটি আমি 1 বছর পরে করলেও কিন্তু সমস্যা ছিল না। সরকারের প্রায়োরিটি এখন নির্ধারণ করতে হবে। জি, অধ্যাপক ডক্টর না, ইজাজ এটা হোসেন, অলরেডি দেরি হয়ে গেছে। তারপরেও এখনো সময় আছে কিনা সেটাও আপনার কাছে জানতে চাই, এবং শুধু আসলে এই টার্মিনালটা চালু হলেই কি সংকট দূর হবে যেভাবে সরকার বলার চেষ্টা করছে? এই সমস্যার আমাদের স্থায়ী কোনো সমাধান আদৌ কি আছে? না, টার্মিনালটা রিপেয়ার্ড হলে যেটা হবে, আপনি জাস্ট এই এখন যে ক্রাইসিসটা পাচ্ছেন এটার আগে যে অবস্থায় ছিল ওখানে ফিরে যাবেন। হ্যাঁ, তো যে কিন্তু কন্টিনিউ যেটা কষ্ট যেটা হচ্ছিল ওটা তো হবেই, ওটা তো হবে, ইয়েতে ইন্ডাস্ট্রিতে হচ্ছে। লং টার্ম সলিউশন ইজ লং টার্ম, ঠিক না? আপনি যদি বলেন এটা তার ইমিডিয়েটলি হবে না, ওদের করার কিছু নেই, কারণ আমরা তো ওই উই হ্যাভ মিস দ্য বোট, আমরা এই পার হয়ে গেছি। তো এখন কথা হচ্ছে যে তারা চেষ্টা করছে যে একটা অংশ রিনিউয়েবল এনার্জিস দিয়ে মিট করা। সো রিনিউয়েবলের যে পাকিস্তানে যেটা হয়েছে, পাকিস্তানে নাকি কত বলে $6 বিলিয়ন এলএনজির ইম্পোর্ট কমে গেছে, বিকজ ওই সোলারটা ওখানে এসছে। এখন কথা হচ্ছে আপনি যদি ফোকাস না করেন যে আমার মূল সমস্যাটা কোথায়, হ্যাঁ, বাসায় গৃহস্থলিতে এই বিদ্যুৎ পাচ্ছে না, সিএনজি বন্ধ, আপনি যদি ওইভাবে করে প্রবলেমটা দেখেন, ইউ উইল নেভার বি এবল টু সলভ দ্য প্রবলেম, কারণ সবখানেই সমস্যা। বাট আপনি যদি দেখেন যে আমাকে ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে, কোন কোন ইন্ডাস্ট্রি বাঁচাবে, আপনি ডিসিশন নেন, নিয়ে করেন, বাট ওদের সাথে বসেন। আপনি সরকারকে তো আমরা বসতে দেখি, সমস্যাটাকে সমাধান হতে দেখি, বসে, কিন্তু ওইটার পরে যে কাজগুলো করার সেগুলো আর করে না। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি, কারণ আমরা তো একটা সেমিনার করেছিলাম, আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় গ্যাসটা দিতে হবে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, সবখানেই হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে ওই সমস্যার মধ্যে যতটুকু করা যায় ওইটা, আর দীর্ঘমেয়াদে সেই সক্ষমতা কি বাংলাদেশের এই মুহূর্তে আছে সমস্যার সমাধান? না, এই মুহূর্তে নেই, বাট আমরা কথা হচ্ছে যে আমাদের এক্সপ্লোরেশন চলছে, গ্যাস এক্সপ্লোরেশন, এখানে সাকসেসের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। শোনেন, আপনি যদি গ্যাসের সাকসেস না পান তাহলে কিন্তু একদম অন্যভাবে চিন্তা করতে হবে দেশে, একদম মানে ব্যান্ডেড সলিউশন হবে না আর, হ্যাঁ, একদম সার্জারি করতে হবে। ওকে, এখনও যেটা আমাদের একটা আশা আছে যে আমরা রিনিউয়েবল আর যে গ্যাস এক্সপ্লোরেশন যেটা চলছে আর অফশোর, বাঙালিদের আসলে এটা একটা খুব ভালো জায়গা, মানে আমরা আসলে সব সময় সব সংকটে আশায় বুক বাঁধতে আসলে প্রস্তুত থাকি, কিন্তু আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মানে ব্যবসায়ীদের কি এখন আবার নতুন করে আশায় বুক বাঁধার মতন অবস্থা আপনারা আছেন? মানে সংকট সমাধানের কাজটা কি দেখতে পাচ্ছেন কোনো? আসলে কি বলা উচিত তাও বুঝি না মাঝে মাঝে, কারণ এই এনার্জি নিয়ে এত কথা, এত জিনিস, এত সেমিনার, এবং প্রতিটা সরকারকে বোঝানো, এবং যাকেই বোঝানো হয় সেই তখন বুঝে, কিন্তু আবার আসার পরে আবার দেখা যাচ্ছে কিছুই হয় না, মানে যে জায়গায় সে জায়গায় কিন্তু আছে। এখন যে জিনিসটা হলো যে আমরা, এটা ট্রু যে আমাদের ক্রাইসিস আছে। এখন আমি যেটা তখন বলার চেষ্টা করলাম যে আমাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের পলিসি কিন্তু করতে হবে, এবং শর্ট টার্মের পলিসি কি হতে পারে ইমিডিয়েটলি, সেটা হলো আমার কাছে 2টা এফএসআরইউ আছে, আমার কাছে যেই পরিমাণ গ্যাস ডোমেস্টিকে অ্যাভেলেবল, এই 2টাকে নিয়ে কিছু কাজ করতে হবে, এবং এই কাজটা কি কাজ, যাতে আমার ইন্ডাস্ট্রিগুলি চলে সেদিকেও তাকাইতে হবে। আবার অন দ্য আদার হ্যান্ড, এই গ্যাস দিয়ে আমি আর কোথায় কোথায় ব্যবহার অত্যন্ত জরুরি, যেমন আমার গভর্নমেন্ট এই যে ইলেকট্রিসিটির জন্য আমার দরকার আছে, সেখানে আমি ইউজ করলাম। এখন ইলেকট্রিসিটিতে আমি 70% কিন্তু গ্যাস দিয়ে চালাচ্ছি, সেটা না করে এখন সেটার থেকে কমায়া সেটা গ্যাস যাতে ইন্ডাস্ট্রি যায় সেদিকে তাকানো উচিত। আর ইলেকট্রিসিটির জন্য সরকারের উচিত সে ডিজেল
বা ফুয়েল, হ্যাঁ, ফার্নেস অয়েল, এইগুলি বেস যে জেনারেটরগুলি আছে সেগুলি ব্যবহার করা। বিকল্প যত এটা ধরনের একটা পদ্ধতি বিকল্প, আছে। এটা হলো টেম্পোরারি, মানে শর্ট টার্মের যে পলিসি। এবং আমরা নিউক্লিয়ারের এটা ইমিডিয়েটলি পাচ্ছি বোধহয়, অগাস্টে বোধহয় 300-350 মেগাওয়াট আসবে, জানুয়ারিতে হয়তো অ্যানাদার 600 কোলের দিকে। সো সেটা তখন আমরা ইউজ করতে পারবো আবার পাওয়ার সেক্টরে, ইলেকট্রিসিটিতে, যেখানে আপনাদের বাসা বাড়িতে সমস্যা কম হবে। নেক্সট যেটা আবার ইন্ডাস্ট্রিতে কিন্তু গ্যাস আপনাকে দিতে হবে। মিড টার্মে আমরা কী চিন্তা করতে পারি, আমরা এফএসআরইউটাকে ইমিডিয়েটলি উইদাউট ওয়েস্টেজ টাইম, আমাদের ইগো টিগো সব বাদ দিয়া, যেখানে আমরা ইমিডিয়েটলি আনতে পারি যাকে দেওয়া হোক, সেটা আমাদের ব্যবস্থা করা উচিত। সেটা যে সামিট দেওয়া হয় সামিট, সেটা যদি কোনো সরকারের সাথে যদি নেগোশিয়েট করে কোনোখানে অ্যাভেলেবেল আছে সেখানে যদি আমরা নেগোশিয়েট করে আনতে পারি, আমাদের উই হ্যাভ টু ডু ইট। এবং অ্যাট এ সেম টাইম আমি তো মনে করি যে আমাদের যে কয়লা, কারণ আমাদের গ্যাস ইজ এ ওয়ান অফ দ্য রিসোর্স, গ্যাসের যে এক্সট্রাকশন সেটা তো চলবেই, এটা চলতে থাকুক। এবং এটা কিন্তু চাইলেও কিন্তু আমি ইমিডিয়েটলি অনেক কিছুই পাবো না, এটা টেক্স 4 to 5 years এটার থেকে বেনিফিট নিতে। বাট কয়লাটাও আমি সাথে সাথে কিন্তু আমাদের যে নিজস্ব যে কয়লা আছে সেই কয়লাগুলি কিভাবে আমরা ব্যবহার করব ভবিষ্যতে সেটা তাকানো উচিত। বিকজ এনার্জি ছাড়া একটা দেশের ইকোনমি, স্পেশালি আমাদের মতন দেশের ইকোনমি সার্ভাইভ আনোয়ার করবে আলম না। চৌধুরী পারভেজ, মানে এবার কি আসলে সত্যিকার অর্থে আমরা শুধুই আশায় বুক বাঁধবো নাকি আমরা বাস্তবায়ন হতে দেখব? দেখেন, বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের, আমাদের না। আমাদের দায়িত্ব হলো সরকারকে বুঝিয়ে দেওয়া যে কীভাবে সরকার তার যেসব পলিসিগুলি আছে সেটাকে সাকসেসফুল করে, এমপ্লয়মেন্ট কীভাবে ক্রিয়েট করা হয় এবং ইকোনমিতে কীভাবে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন আসে, সেটা কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু বলতে পারে। কিন্তু সরকার যদি মনে করে যে আমাদের থেকে সরকার বেশি বুঝে এবং তারা যদি মনে করে যে এটা হবে না, তাদের তো অনেক রকম এজেন্ডা আছে, তাকে তার এজেন্ডা ধরে কিন্তু আসতে হবে এবং তার এজেন্ডা হওয়া উচিত। এখন পর্যন্ত আমরা ফিল করতেছি না তাদের এজেন্ডার মধ্যে আসলে সংকটটা আছে কিনা, যে মানে এই ম্যানুফ্যাকচারিং সেক্টর, সংকট কিংবা ম্যানুফ্যাকচারিং যাই বলছি সেক্টর আমরা। আছে কিনা ডাউট। আপনি কি জানেন যে ঢাকা শহরের বাইরে অলমোস্ট আধা বেলা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না, এবং সবকিছু মিলিয়ে আসলে একটা মাইক্রো চক্রান্ত কটেজ ইন্ডাস্ট্রি গর্তের মধ্যে সব আমরা বসে যাচ্ছে আবর্তনে কিন্তু। আছি, যে মানে সরকারের সদিচ্ছাই হয়তো পারবে এই সংকট এবং এই অব্যবস্থাপনা থেকে আমাদেরকে মুক্ত করতে। আনোয়ার আলম চৌধুরী পারভেজ অথবা ডক্টর ইজাজ হোসেন, এইচএম শফিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি ইস্পাত নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহনী। ডিবিসির সঙ্গেই থাকুন।